চাঁদা না দেওয়ার জেরে সোহাগকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। বিকেলে বরগুনার সদর উপজেলার ইসলামপুর গ্রামে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে সকালে সোহাগের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্ড এলাকায় মেসার্স সোহানা মেটাল নামের একটি দোকান চালান সোহাগ। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। স্বজনদের দাবি, টাকা দিতে রাজি না হওয়ায় এর আগে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়া হয়। এর জেরে বুধবার বাসা থেকে ডেকে নিয়ে সোহাগকে আটকে রেখে চাঁদা দাবি করে অভিযুক্তরা। পরে চাঁদা না পেয়ে তাকে হত্যা করা হয়। অভিযোগ তুলে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন স্বজন ও এলাকাবাসী। এরা তো দল করতো, কিন্তু সোহাগ এমনি বিএনপি আদর্শ ছিল, কিন্তু এরা দল করতো, দলের প্রভাবে এরা সম্ভবত 2 লক্ষ টাকা প্রতি মাসে চাঁদা চেয়েছেন, ব্যবসার অর্ধেক শেয়ার চেয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন, আইনমন্ত্রীর কাছে আবেদন, আমার এই ভাই বোন তার যে ভবিষ্যৎটা যেন নষ্ট না হয়, আমার মামা যেন সঠিক বিচার পায়। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী নগরের 0 পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে শেষ হয়। এদিকে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগ্রামী ছাত্র জনতা। সকালে শহরের মুক্তির মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এছাড়া গোপালগঞ্জ, রাজবাড়ী, নরসিংদী, নাটোর, মাগুরা, লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত 5 জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর ধারা 10-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। কার্যক্রমে কিছুটা ধীরগতি থাকলেও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলো নির্লিপ্ত নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল এখনও দুর্বল, তাই তারা শতভাগ কাজ করতে পারছে না বলে স্বীকার করলেন আইজিপি। আইন শৃঙ্খলা বাহিনীর কাজে রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনগণের সহিষ্ণু আচরণের প্রত্যাশা তাদের। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। গেল বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে দিনে দুপুরে পাথরের আঘাতে হত্যা করা হয় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে এখন নিন্দা ও প্রতিবাদের ঝড়। শনিবার ঢাকা পুলিশ লাইন্স পরিদর্শনের সময় এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কিছু ক্ষেত্রে ধীর হলেও অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলো তৎপর আছে। ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে নিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় 2-1 জায়গায় হয়তো একটু ডিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি। একই অনুষ্ঠানে পুলিশ প্রধান জানান, ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোবল শতভাগ ফিরে না আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এইরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস।
এদিকে নানা হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ বেড়েছে। শুক্রবার খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা, আর চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন এক মুসল্লি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাস্ত করে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে 1 লাখ চারা গাছ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি আরও বলেন, মব জাস্টিসের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। গত 3-4 মাসে যখনই মব জাস্টিসের খবর পাওয়া গেছে তখনই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না। সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রমিক দলের আয়োজনে গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে সমাবেশে তিনি একথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। বিএনপিকে বিতর্কিত করার জন্য চাঁদাবাজ বানিয়ে ভাবমূর্তি নষ্টের পায়তারা চলছে। গত 15 বছর বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসের জায়গা হবে না। বিএনপি সবসময় শান্ত রাজনীতি করে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে 15টা বছর ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক একই কাদায় আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন, এই কথায় বিএনপি আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজশাহীর ভুবনমোহন পার্কে মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফর্ম বিতরণ সভায় একথা বলেন তিনি। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া উল্লেখ করে মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা, সেই সঙ্গে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া। বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশকে সমৃদ্ধ করা হবে বলেও মন্তব্য করেন মঈন খান। কারোর মুখে আমরা এটা শুনতে চাই না যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে। এই কথা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই। সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। পরিবারের অসচ্ছলতা ঘোচাতে ঢাকায় চাকরি করতে আসা নেত্রকোনার রমজান সামিল হন জুলাই বিপ্লবে। এক পর্যায়ে প্রাণ হারান পুলিশের গুলিতে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পরিবারের আশা, সন্তানের রক্ত যেন বৃথা না যায়। চান দ্রুত বিচার ও সরকারের সহযোগিতা। নেত্রকোনা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামে রমজান মিয়া পরিবারের অভাব ঘোচাতে 5 বছর আগে আসেন ঢাকায়। 2024 সালের 19 জুলাই রামপুরায় যোগ দেন ছাত্র জনতার মিছিলে। তার গলা ও বুকে লাগে গুলি। গুরুতর আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে নিয়ে একের পর এক হাসপাতালে ছুটলেও মেলেনি চিকিৎসা। সহযোদ্ধাদের কোলেই মারা যান রমজান। তুমি দেখেনি আর আমার হতে কইছে, আমি থাকতে তোমরা রে কোনো জিনিসের কষ্ট দিতাম না। আমার শরীরে কুড়া রক্ত থাকতে মা তোমরা কষ্ট দিতাম। রমজানের আয়েই চলত তার পরিবার। হত্যার বিচারের পাশাপাশি তাই সরকারকে পাশে চান তার স্বজনরা। সংসার কিছু নাই, এই ছেলেটাই চালাইতো টাকা থেকে, তারা কিস্তি উঠাইতো, কিস্তি পর্যন্ত তারা মাসের মাস কিস্তি চালাইছে। শহীদ হয়েছে আমার ভাই। আমরা চাই যে হত্যাকারীর বিচার। 15 লক্ষ টাকা আমার কয়দিন যাইব, সরকার যদি আমার সহযোগিতা একটু করে দেয়, সরকার একটা আমি আত্মীয় সহত চাইতে দিদি দিয়ে, সেটা আমার লাগে খুব ভালো হয় আর।
শহীদ পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, রমজানের ভিটায় ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত 4 জন শহীদ পরিবারকে ঘর দিচ্ছি সরকারিভাবে। তার মধ্যে নেত্রকোনা সদর রমজানের বাড়ি কিন্তু আছে, এটি নির্মাণ হবে। তাদের যে কোনো সমস্যা কিন্তু আমরা স্পেশালি দেখছি, তাদেরকে স্পেশাল কেয়ার করছি। রমজান মিয়ার হত্যার ঘটনায় ঢাকায় একটি মামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে রমজান মিয়া সহ শহীদ হয়েছেন নেত্রকোনার 17 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এমন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনগণ কি বলছেন? চট্টগ্রামে আমরা এখন পর্যন্ত যে খবরটা পেয়েছি যে 3টি আলাদা আলাদা জায়গায় বিক্ষোভ সমাবেশ বা মিছিল হচ্ছে। আমরা এখন আছি চট্টগ্রামের বিপ্লবী উদ্যানে। এখানে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা এখানে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছেন। এনসিপির মূলত যুবশক্তির পক্ষ থেকে এটি আয়োজন করা হয়েছে। এখন আসলে তারা সড়কের দিকে যাচ্ছেন, হয়তো সেখান থেকে তারা মিছিল করবেন। একটু আগেই তারা গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেছেন এবং সেখানে তারা বলেছেন যে যারা মূলত দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের দখলদারিত্ব, খুন, ধর্ষণের মতো অপকর্মের সাথে যুক্ত, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে তাদেরকে যাতে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি তারা আরও প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে গত বছর তারা এই তৎকালীন ফ্যাসিবাদী সরকারকে রুখে দিয়েছেন, বুলেটের সামনে তারা বুক পেতে দিয়েছেন। নতুন করে কেউ যদি বাংলাদেশে কোনো ধরনের এই ধরনের নতুন আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা কিন্তু তাদের সামনে আবারও বাধার দেয়াল হয়ে দাঁড়াবেন, এরকমটি তারা বলেছেন। তো এখানে চট্টগ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক খান তালাত মাহমুদ রাফি তিনি উপস্থিত আছেন এবং আমরা এখন দেখছি যে তারা সেটি মিছিল সহকারে সিডি এভিনিউ হয়ে তারা জিসি মোড়ের দিকে যাচ্ছেন। এর আগে এখানে আমি একটু জানিয়ে রাখি, এছাড়াও চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদের সামনে একটি বিক্ষোভ সমাবেশ এখন চলছে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায়ও বিক্ষোভ সমাবেশ চলছে এবং এই মুহূর্তে এই মিছিলটি 2 নম্বর গেট এলাকায় আছে এবং আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে খান তালাত মাহমুদ রাফি আছেন, তারা এই বিক্ষোভ মিছিল সহকারে তারা নগরীর জিসি মোড়ের দিকে যাচ্ছেন এবং এখানে রাফি একটু আগে গণমাধ্যম কর্মীদের যেটি বক্তব্যে জানিয়েছেন যে কোনো ধরনের চাঁদাবাজ, ধর্ষক, কোনো ধরনের অত্যাচার, নিপীড়ক আর বাংলাদেশে আর ঠাঁই হবে না। তারা সবার সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়াবেন এবং আমি আবারও বলছি যে তারা গণমাধ্যমকে যেটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছে যে গত বছর তারা যেভাবে গুলির সামনে বুক পেতে দিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদকে দূর করেছেন, ঠিক আবার নতুন করে যদি কোনো ফ্যাসিবাদ গজিয়ে ওঠার চেষ্টা করে সেটিও তারা সেভাবে এখানে প্রতিবাদ করবেন এবং তারা ঠেকিয়ে দিবেন। এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রামের রাস্তায় আমরা একটা দেখছি যে মিছিল এবং স্লোগানে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। স্বভাবতই এই ঢাকায় যে মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডকে ঘিরে আমরা দেখছি যে একটি প্রতিবাদ মুখর সময় চট্টগ্রামে ইতিমধ্যে তৈরি হয়েছে। চট্টগ্রাম থেকে সোহাগ হত্যার বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল। খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সকালে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে। শুক্রবার দুপুরে নিজ বাসার সামনে প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় মোটরসাইকেলে আসা 3 ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এসব ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি জানায়, গত রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্তের ভাঙাড় পাড় এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু নিয়ে দেশে প্রবেশের সময় বিএসএফের টহল দলের মুখোমুখি হয়। এ সময় বিএসএফের গুলিতে আহত হন শফিকুল ইসলাম। গুরুতর অবস্থায় তার সাথে থাকা ব্যক্তিরা শফিকুলকে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ভোররাতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে আসকর আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ফেনীর পরশুরাম ও ফুলগাজীর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানি রয়েছে ছাগলনাইয়া সদর ও দাগনভূঞা উপজেলার কিছু এলাকায়। এদিকে ফেনী থেকে বন্যার পানি নেমে নোয়াখালীর কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। ফেনীর ছাগলনাইয়া সদর ও দাগনভূঞার কিছু এলাকায় এখনও হাঁটু সমান পানি। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষ, এর মধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়েছেন অনেকেই। দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে স্বেচ্ছাসেবকরা। এদিকে বৃষ্টি না থাকায় নোয়াখালী জেলা শহরের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বিভিন্ন উপজেলায় এখনও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। এছাড়া ফেনী থেকে নেমে আসা বন্যার পানিতে নতুন করে কয়েক উপজেলার বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে। সাগরের রাস্তা নাই, ঘাট নাই, আমরা কেনে খাই, চুলা চাকরি বন্ধ। পানি কাছে উঠে গেছে, ঘরে থাকতে পারি না, রান্না বান্না করতে পারি না। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ ভালো হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে ফেনীর ফুলগাজীতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, যাদের দিয়ে এই কাজটি করানো সম্ভব তাদেরকেই দেওয়া হবে। এটি কোনো ছোট প্রকল্প নয় উল্লেখ করে তিনি বলেন, এর জন্য কারিগরি দক্ষতা প্রয়োজন। ত্রাণ কার্যক্রমে কোনো ব্যত্যয় হচ্ছে কিনা বা সবাই যথাযথ ত্রাণ পাচ্ছেন কিনা সেসবের খোঁজ নেন তিনি। এছাড়া কিভাবে কাজ করলে ভুক্তভোগীরা উপকৃত হবেন সেসবের খোঁজও নেন তিনি। পরে ফুলগাজীর মুন্সিরহাটে আজমেরি বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও দক্ষিণ শ্রীপুর পূর্বপাড়া এলাকায় মুহুরী নদীর ভাঙন স্থান পরিদর্শন করেন দুর্যোগ উপদেষ্টা। নাম্বার 1 হইতে হবে, A ক্লাস হইতে হবে, কারণ বারবার এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করা যাবে না। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। ফেনীর বন্যায় শুধু ফসলের ক্ষতিই নয়, কেড়ে নিয়েছে কৃষকের স্বপ্ন। ফুলগাজীর মুন্সিরহাটের কৃষক রাসেল গরু হারিয়ে শোকে কাতর। এছাড়াও ঘেরের মাছ ও পোলট্রি খামারের ক্ষয়ক্ষতিতে দিশেহারা তার মতো আরও অনেকেই। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ফেনীর ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের কৃষক রাসেল সাধ্যের সবটুকু দিয়ে লালন করেছিলেন 2টি গরু। উদ্দেশ্য আগামী কোরবানির হাটে বিক্রি, কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে সে স্বপ্ন এখন অতীত। বানের পানিতে ভেসে যাওয়া গরু হারিয়ে দিশেহারা রাসেল। সত্যি আমার গরু বাসায় নিয়ে গেছে, তখন আমরা সবাই অনেকজন গেছে, গ্রামীয়লা যাই সবাই কাতর হয়ে গেছে, গরু আর ফিরে আনতে পারে নাই, গরু মারা গেছে। ঘরের মুখ আছে, মুখ বরাবর ভাঙছে। এখনো কোনো সরকারি কোনো লোক কোনো কর্মকর্তা আসে এখনো দেখো না। শুধু রাসেলই নয়, তার মতো আরো অনেক কৃষক, উদ্যোক্তা ও খামারির স্বপ্ন কেড়ে নিয়েছে বন্যা। একটা জায়গাতে 4টা-5টা রাখছি, তো ওই চাবাচাবি করে অনেকগুলো মুরগি নষ্ট হয়েছে। বাড়িতে পানি উঠছে, গরু ঘরেও পানি, আর থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সে অনুযায়ী প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত খামারি রয়েছেন, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়টি আমরা দেখব এবং এই রকম আপনাদেরকেও আহ্বান করব, যারা এরকম ক্ষতিগ্রস্ত আছে তাদের যদি পূর্ণাঙ্গ ঠিকানা আমাদেরকে দেওয়া হয়, আমরা অবশ্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। এবারে বন্যায় 2000-এর বেশি পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। প্রাণী সম্পদে এখন পর্যন্ত প্রায় 65 লাখ টাকার ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনী এই বন্যা পরিস্থিতিতে অনেক গবাদি পশু এবং মাছের ঘের বিলুপ্ত হয়েছে, সেক্ষেত্রে ফসলি জমিরও ক্ষয়ক্ষতি হয়েছে। কী পরিমাণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? আর জেলা প্রশাসক যে বলেছেন যে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার কথা, তাদের জন্য কি তালিকা তৈরি করা হয়েছে? দেখুন, বন্যার কিন্তু পরিস্থিতি এখনো কিন্তু চলমান আছে। ফুলগাজী এবং পশুরামের পানিগুলো এখন নিয়ন্ত্রিত হয়ে আসছে হচ্ছে ছাগলাইয়া এবং ইউনিয়নের তানপুর এর মোল্লাবাড়ি সড়কে। এখানে এখনো হাঁটু পরিমাণ পানি, এখানে পানি কিন্তু নড়চড় নেই, পানি জলবদ্ধতা হিসেবে আছে। এখানকার মানুষ সবচেয়ে বেশি দুঃখ দুর্দশার মধ্যে আছে। আপনি যেটি বলেছেন যে পানি সম্পদের ক্ষেত্রে প্রাথমিকভাবে 65 লাখ টাকার ক্ষতির যে নিরূপণের কথা বলছে, তবে বন্যা শেষ হলে কি পরিমাণ ক্ষতি সেটি তারা নিরূপণ করতে পারবে। আর ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটিও এখন নিরূপণ করা সম্ভব নয়, যেহেতু অনেকগুলো সবজি, আউশ ধান এবং আমনের বীজ এগুলো এখন পানির তলে নিমজ্জিত আছে। পানি সরে গেলে এগুলো পরিসংখ্যান করে তারপরে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সকলকে সহায়তার একটা আশ্বাস দিয়েছেন। তবে আজকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এসেছিলেন। তিনি ফুলগাজীর আজমিরি বেগম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সেখানে বন্যা দুর্গতদের সাথে কথা বলেছেন, যারা আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গতরা তারা অভিযোগ করেছে সেখানে তারা ত্রাণ পাননি। তাৎক্ষণিকভাবে উপদেষ্টা, জেলা প্রশাসক, সেখানকার উপজেলা প্রশাসনকে সরাসরি নির্দেশনা দিয়েছেন অতি দ্রুত তাদের যে ত্রাণ এবং সহায়তার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ভবিষ্যতে যেন তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ না উঠে সেভাবে তিনি প্রত্যাশা করছেন। তিনি বলেছেন এই ফুলগাজী পশুরামের মানুষকে বন্যা থেকে রক্ষা করার জন্য একটি বড় ধরনের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যেটির জন্য তিনি পরিদর্শনে এসেছেন, গুরুত্ব বুঝতেছেন এবং এইটি আসলে কাকে দিয়ে কাজ করলে এই বাঁধটি শক্ত হবে, মজবুত হবে, দুর্নীতি হবে না, সেটি নিয়ে তারা খতিয়ে দেখবেন। ইতিপূর্বে যতগুলো বাঁধ হয়েছে সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখবেন বলে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন অতি শীঘ্রই পানি সম্পদ উপদেষ্টা এই এলাকা, বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসবেন। তিনি এসে বন্যার কি পরিস্থিতি, কি করলে এখানকার মানুষ স্বস্তি পাবে সে বিষয়ে তিনিও পর্যবেক্ষণ করবেন। তবে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পুরো ছাগলাইয়া এবং ফেনী সদর উপজেলা এবং দাগনভূঞার আংশিক যে এলাকাগুলোতে নতুন নতুন বন্যা কবলিত হচ্ছে সেই এলাকায় কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা তাদের কি প্রয়োজন সেটিকে আমরা আশা করছি অতি দ্রুতই এই সংকটের সমাধান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের রোডম্যাপ সহ 7 দফা দাবিতে মানববন্ধন করেন ঢাকাস্থ ফেনীবাসী। শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। বলেন, বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে উজানের পানি এসে ভাটি এলাকায় বন্যার কারণ না হয়। ফেনী এলাকার রক্ষা কবচ বল্লামুখা বাঁধ ও মুছাপুর ক্লোজার অবিলম্বে পুনর্নির্মাণের দাবিও তুলে ধরেন তারা। 2024 সালের বন্যার পর 1000 কোটি টাকার পুনর্বাসন প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেই টাকা কোথায় খরচ হয়েছে এবং কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান করেন তারা। সিলুয়া নদী সহ যে সমস্ত ভাঙ্গনগুলো হয়েছে প্রত্যেকটা ভাঙ্গনে শক্তিশালী বাঁধ নির্মাণ করতে হবে। গভর্নমেন্টের ভাবতে হবে, সেখানে সামরিক পরিকল্পনা নিতে হবে। আমাদের ভূ রাজনৈতিক এলাকা হিসেবে সেটাকে সুরক্ষার জন্য সেখানে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন দরকার। বৃষ্টি কমায় ফেনী সহ বিভিন্ন জেলার প্লাবিত এলাকা থেকে পানি নামা শুরু করেছে। এসব এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ। কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দেওয়া হবে।
ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ছাগলনাইয়া সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশ তলিয়ে আছে। দুর্গত এলাকায় পানি নামার সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। জেলার ১,৬৫০ হেক্টর জমির আউশ, আমন, শাকসবজি, মরিচসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে ২,০০০-এর বেশি পুকুর ও মাছের ঘের। এর আগের বন্যা আমার ৬-৭ কানি জমিনের ধান লাগাইয়া ধান সব তো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু সরকার থ্রুতে বা কোনো থ্রুতে আমরা ১ টাকা জিনিসও পাই নাই। মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় কুমিল্লার গোমতীর চর সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতায় ১৩,০০০ হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার দুর্যোগকালীন সহায়তা দিলে তালিকা অনুযায়ী কৃষকদের বরাদ্দ পৌঁছে দেওয়া হবে, জানালো কৃষি বিভাগ। পানি আইয়া চাংপল পড়িয়ে গেছে, সব করলাগুলা সব ফচ্চা গেছে। গত বছর বন্যার কারণে প্রায় ১৫ লাখ টাকার উপরে ঋণ নেওয়া, কিন্তু এই মুহূর্তে সেই যে সর্বশান্ত হয়েছি, এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সরকারের ইচ্ছা এবারও আমরা আছে, আমাদের প্রণোদনায় কিন্তু সবজি চাষিদের জন্য প্রণোদনা আছে, সবজি বীজ সহ নানা ধরনের উপকরণ, তো সেগুলোর মাধ্যমে হয়তো কৃষকরা আবার ইনশাআল্লাহ ফিরে আসবে। নোয়াখালীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ৭,৮০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর লক্ষ্মীপুরে ৪০০ হেক্টরের বেশি বীজতলা ও ২০০ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। এছাড়া ভেসে গেছে ৩০০-এর বেশি পুকুর ও ঘেরের মাছ। ভেন্ডি, কাঁচামরিচ, টমেটো, কহি অনেক কিছু লাগাইছি, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। 5 ঘন্টা জমি মনে করেন কি করে বাঁচি, মনে করেন ডুবি গেছে। খাগড়াছড়ির কবাখালী ও মেরুং ইউনিয়নেও বৃষ্টি ও পাহাড়ি ঢলে আউশ ও গ্রীষ্মকালীন ফসলের ক্ষতি হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে বরিশাল নগরী। এতে টানা জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় এমন পরিস্থিতি বলছেন তারা। তবে নগরবাসীর সচেতনতার অভাবকেও দায়ী করছে সিটি কর্পোরেশন। পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে সবার সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। বরিশালে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৯ জুলাই। এর ফলে ৬৮ বর্গ কিলোমিটার নগরীর প্রায় সব রাস্তা তলিয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ভারী বৃষ্টি হলেই এভাবে পানি জমে যায়। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। বরিশাল শহর নাই, এখন পানি, সমুদ্র আর সমুদ্র এইরকম মনে হইতেছে। রাস্তা জলাবদ্ধতার কারণে এমন একটা অবস্থা হয় যে আমরা হাঁটু সমান পানিও মাঝে মধ্যে হয়ে যায়। পানি নিষ্কাশনের অব্যবস্থার কারণে এই আমাদের এই কাদা পানি মেখে তারপরে বাইরে বেরোতে হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার নিচে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টির পানি জমে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেমের ত্রুটি বা ড্রেনগুলো যে করা হয়, এগুলো যে লম্বালম্বি যে একটা ঢাল থাকে, এই ঢালটা ঠিকমতো ওভারঅল ড্রেনটা পরিকল্পিত ড্রেন যদি হয় সিটির জন্য, তাহলে আশা করি এই পানিটা সহজেই নদীতে পৌঁছে দেওয়া যায়। ময়লা আবর্জনায় ভরাট হওয়া নালাগুলো পরিষ্কার করা হয় না অনেক দিন। বিষয়টা স্বীকার করে সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। আমাদের ড্রেনগুলো আগে পরিষ্কার হয়নি কখনো। এই বছর আমরা আমাদের প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে এই ড্রেনের ভিতরে ময়লাগুলা এরকম অবস্থা যে এগুলা জমাটবদ্ধ হয়ে কেকের মতো হয়ে গেছে। ড্রেনের ভিতরে কোনো ময়লা ফেলবে না, ময়লা ফেলার জন্য আলাদা জায়গা থাকবে, আর ড্রেনগুলো শুধুমাত্র পানির জন্য। বরিশাল নগরীতে বর্তমানে ১৮০ কিলোমিটার ড্রেন রয়েছে, নতুন করে কাজ চলছে আরও ৫০ কিলোমিটারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির ১২তম দিনে সাতক্ষীরা আসিফ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম নতুন সংবিধান সংস্কার ও জুলাই গণহত্যার বিচার চান। তিনি অভিযোগ করেন একটি পক্ষ এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বলেন এসবের আর সুযোগ নেই, গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবীরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল, তবে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পায়তারা করছে। শক্তি এখনো মাঠে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। ৫ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর উঠে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে
তাদের সায় দেয়নি। সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। ড্রেন ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, এতে ভোগান্তি বেড়েছে টার্মিনাল ব্যবহারকারীদের। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েই দায় সারছে পৌর কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই এই অবস্থা। এছাড়াও টার্মিনাল জুড়ে বড় গর্ত তৈরি হওয়ায় প্রায় দুর্ঘটনার কবলে পড়ে অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন। কাদা মাজা বাজে থাকলে তো এই টার্মিনালই কানা হয়ে যাবে, টার্মিনালে লোক আসবে না। আমরা এরকম ভাবে থালি তো এর আসা চলবে না। মোটরের সমস্যা হয়, ব্যাটারির সমস্যা হয়, আর কন্ট্রোল বক্স আছে তার সমস্যা হয়, গাড়ির টায়ার টিউব সমস্যা হয়। কাউন্টার মালিকরা বলছেন, পৌর কর্তৃপক্ষকে নিয়মিত কর দেওয়া হলেও তাদের উদাসীনতার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের কাউন্টারের মধ্যেও পানি উঠে যায় এবং এই সংস্কারের কাজের জন্য কয়েকবারই প্রতিনিধিদের জানানো হয়েছে, কিছুক্ষণ পরেই তারা আবার ভুলে যায়। পানি এইভাবে জমেই থাকে, ইনরা একটু খেয়াল দিলে এই জায়গার উন্নতি হয়, কিন্তু ইনরা তো আসলে খেয়াল করে না। টার্মিনাল সংস্কারে প্রকল্পের মাধ্যমে কাজ শুরুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমাদের একটা প্রকল্প আছে RUPDP, এই প্রকল্পের আওতায় আমরা বাস টার্মিনালের এই এলাকা ভবন সংস্কার, মেরামত ও সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছি। ওই প্রকল্প ইনশাল্লাহ শুরু হলে আমরা বাস্তবায়ন করব। 2001 সালে 3 একর জমিতে গড়ে ওঠে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। দক্ষিণাঞ্চলের 16 জেলার বাস চলাচল করে এই টার্মিনাল থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এই বাস্তবতায় গাছ লাগান, পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন ছাদ বাগান গড়ে তুলেছেন নাটোর জেলা প্রশাসক, যার স্বীকৃতিস্বরূপ 2025 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন তিনি। নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ, যার আয়তন প্রায় 21,000 বর্গফুট। একসময় যেখানে ছিল শুধুই কংক্রিট, এখন সেখানে শোভা পাচ্ছে সবুজের সমারোহ। এই বাগানে ফলদ, বনজ, ঔষধি সহ 80 প্রজাতির 450 বৃক্ষ রয়েছে। এমন বিলুপ্ত প্রায় অনেক গাছ দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ কর্নার। পরিবেশ বান্ধব এই বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন ছাদ বাগান করতে। এইখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ আছে, ফুলের গাছ, ফলের গাছ এবং কি ঔষধি গাছ। আমার মনে হয় যে নাটোরে যে সমস্ত ছাদ আছে তারা যদি এইভাবে ছাদ বাগান করেন, তাহলে একদিকে যেমন ফলজ বৃক্ষ লাগালে আমাদের ভিটামিনের চাহিদা পূরণ হবে, আমাদের ক্ষুধা নিবৃত্ত হবে। এই বাগানের পেছনের উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা, অক্সিজেন উৎপাদন এবং মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি। 2025 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার নাটোরবাসীর জন্য গর্বের বলছেন জেলা প্রশাসক। একটা অক্সিজেন ফ্যাক্টরি তৈরি হয়েছে এই ছাদ বাগানের মাধ্যমে এবং একটা পরিবেশ বান্ধব একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। যারাই আসবেন, এখানে যে সেবা প্রার্থীরা আসবেন বা যারা এই অফিসে কর্মরত আছেন, সবাই এখানে এসে একটা সুন্দর পরিবেশ এখানে পাবে। জেলা প্রশাসকের এই উদ্যোগকে প্রশংসনীয় বলছেন বিশিষ্টজনরা। সরকারি অন্য অফিসে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। জেলা প্রশাসকের ছাদ বাগানটি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে, যা শুধু জেলা প্রশাসকের সুনাম বাড়ায়নি, বরং নাটোরবাসীরও সুনাম বাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই ছাদ বাগান অনন্য উদ্যোগ, যা একদিকে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে। এ ছিল সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।